আলোর গতি শূন্য মহাবিশ্বের ধ্রুবক। অ্যালবার্ট আইনস্টাইনের বলা এই কথার ওপর ভিত্তি করে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। কেমন হতো যদি আমরা আলোর চেয়েও দ্রুত চলতে পারতাম? ভাবো তো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমাদের পরিচিত নিজস্ব সূর্য ছাড়া নিকটতম অন্য যে সূর্য তার নাম প্রক্সিমা সেঞ্চুরাই। পৃথিবী থেকে প্রক্সিমা সেঞ্চুরাইয়ের দূরত্ব প্রায় 4.24 আলোকবর্ষ। অর্থাৎ আলোর গতিতে প্রক্সিমা সেঞ্চুরাইতে গিয়ে পৌঁছতে প্রায় 4.24 বছর লাগবে। একজন মানুষের পায়ের হাঁটার গতিতে পৌঁছতে সময় লাগবে প্রায় 950 মিলিয়ন বছর। স্বাভাবিক গাড়ির গতিতে গিয়ে পৌঁছতে সময় লাগবে প্রায় 41 মিলিয়ন বছর। আর মানুষেরই বানানো সবচেয়ে দ্রুত গতির যান পার্কার সোলার প্রোবের লাগবে প্রায় 7,700 বছর। তাহলে ভাবো মহাকাশের বস্তুগুলো কত দূরে দূরে অবস্থিত। আর এইগুলো সম্বন্ধে জানার আগ্রহ শুধু বিজ্ঞানীদের নয়, অনেক সময় আমাদের মনেও জাগ্রত হয়। তাই তো মাঝে মাঝে আমাদের মনে বাসনা জাগে যে যদি আলোর চেয়েও দ্রুত চলতে পারতাম। এটা কি একেবারেই অসম্ভব, নাকি আইনস্টাইনের তত্ত্বেই এর সূত্র লুকিয়ে আছে? এই জন্যই সামনে এসেছে নেগেটিভ এনার্জি আর ওয়ার্প ড্রাইভের রহস্য। চলো আজ জেনে নিই নেগেটিভ এনার্জি আর ওয়ার্প ড্রাইভের সম্বন্ধে। আইনস্টাইন বলেছিলেন, স্থান আর সময় আলাদা কিছু নয়, বরং একসাথে তারা তৈরি করে স্পেস টাইম। এই স্পেস টাইম হলো এক ধরনের অদৃশ্য কাপড়ের মতো, যার ওপর সবকিছু, গ্রহ, তারা, এমনকি আমরাও বসে আছি। যখন কোনো ভারী বস্তু যেমন পৃথিবী বা সূর্য এই স্পেস টাইমে বসে, তখন তার চারপাশের স্পেস টাইম কাপড়ের মতো ডেবে যায়। ফলে আশেপাশের বস্তুগুলো সেই বাঁকা পথে ঘুরতে থাকে। তাই পৃথিবী সূর্যকে ঘিরে ঘোরে আর চাঁদ পৃথিবীকে, কারণ পৃথিবী ও সূর্য উভয়ই স্পেস টাইমকে নিজের চারপাশে বাঁকা করেছে। আবার চাঁদের কারণেও স্পেস টাইম বাঁকা হয়, কিন্তু চাঁদকে কেন্দ্র করে কেউ ঘুরছে না বলে আমরা তা বুঝতে পারি না। পৃথিবীর চারপাশে যে কৃত্রিম স্যাটেলাইট ঘুরে তার কারণেও স্পেস টাইম বাঁকা হয়, যার পরিমাণ অতি নগণ্য বলে পৃথিবীর ওপর কোনো প্রভাব নেই। মহাবিশ্বের সব গ্রহ, নক্ষত্র তার চারপাশে স্পেস টাইম নিজের দিকে বাঁকিয়ে দেয়, এমনকি ব্ল্যাক হোলও। কিন্তু ব্ল্যাক হোল হলো এমন এক জায়গা যেখানে ভর এত বেশি যে স্পেস টাইম প্রায় ছিঁড়ে যায়, আলো পর্যন্ত সেখান থেকে বেরোতে পারে না। মানে স্পেস টাইম সেখানে এমনভাবে ভাঁজ হয়ে গেছে যেন সময় নিজেই থেমে গেছে। এখানে একটা কথা বলে রাখি, স্পেস টাইম শুধু একদিকে অর্থাৎ তল বরাবর বাঁকে না। বোঝার সুবিধার্থে 2Dতে এইভাবে দেখানো হয়, বরং স্পেস টাইম চারিদিক থেকে গ্রহ নক্ষত্রের অবস্থানের দিকে বেঁকে যায়। 3Dতে দেখলে এই রকম। আলো সবসময় সোজা চলে, কিন্তু যদি স্পেস টাইম বাঁকা হয় তাহলে আলোও সেই বাঁকা পথ ধরে ঘুরে যায়। এতে আলোর সেই পথ অতিক্রম করতে বেশি সময় লাগে। তার মানে যখন স্পেস টাইম বাঁকে তখন সময়ও ধীরে চলে। মহাকাশযানে থাকা নভোচারীর ঘড়ি আর পৃথিবীর ঘড়ি একসাথে টিকটিক করে না, কারণ তাদের চারপাশের স্পেস টাইম আলাদা রকম বাঁকা। আবার বিলিয়ন বিলিয়ন মাইল দূর থেকে যখন মহাজাগতিক কোনো আলো আসে আর মাঝখানে কোনো ভারী গ্রহ, নক্ষত্র বা ব্ল্যাক হোল ইত্যাদি দ্বারা সৃষ্ট বাঁকানো স্পেস টাইম পথিমধ্যে পড়ে, তখন আলো একটু বেঁকে দেখা যায়। এটি আইনস্টাইনের এক বড় প্রমাণ, যাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং।
তত্ত্ব অনুযায়ী মানুষ স্পেস টাইম বাঁকাতে পারবে? সম্ভব, কারণ যে কোনো শক্তি বা ভর স্পেস টাইমকে বাঁকায়। কিন্তু গ্রহাণু, নক্ষত্রের মতো স্পেস টাইমকে বেন্ড করা? বাস্তবে মানুষের হাতে এমন বিশাল শক্তি নেই। একটি ছোট উদাহরণ দিয়ে বোঝানো যাক ব্যাপারটা। পৃথিবী তার বিশাল ভর দিয়ে স্পেস টাইম বেন্ড করে। তার যদি 1% মানুষ করতে চায়, তাহলে 1.47 মিলিয়ন টন ওজনের ভর লাগবে এবং 1 মিটার দূরত্বে স্থাপন করতে হবে। তাহলে 1 মিটারের মধ্যে সেই স্পেস টাইম বেঁকে যাবে এবং এর মধ্যে থাকা বস্তুকে প্রভাবিত করবে। তার মানে মানুষ ইচ্ছেমতো স্পেস টাইম বাঁকালো। সেই স্পেস টাইম দিয়ে সময় ও আলো গেলে তাকে নিয়ন্ত্রণ করতে পারল। তার মানে মানুষ সময়কে ধীর বা দ্রুত করতে পারবে, এমনকি আলোর পথও ঘুরিয়ে দিতে পারবে। অর্থাৎ সময় যাত্রা বা আলোকে বাঁকানো তখন হয়তো সত্যিই সম্ভব হবে। আর এখানেই আসে নেগেটিভ এনার্জি আর ওয়ার্প ড্রাইভের কথা। এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান, আমাদের চারপাশের দালান কোঠা, গাছপালা, মানুষ, প্রাণী, গাড়ি ইত্যাদি, এমনকি দূর আকাশের চাঁদ, নক্ষত্র, গ্যালাক্সি ও স্যাটেলাইট, এসবের বাইরে যা কিছু আছে তা হল অসীম মহাশূন্য। এই মহাশূন্যই মূলত স্থান ও সময় মিলে গঠিত চতুর্থ মাত্রার স্পেস টাইমের অংশ। আমরা জানি স্পেস টাইমের মতো বৃহৎ স্কেলে মহাবিশ্বের সামগ্রিক কাঠামো ও বিবর্তন বুঝতে প্রয়োজন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল থিওরি অব রিলেটিভিটি, যা চিরায়ত পদার্থবিজ্ঞানের বা ক্লাসিক্যাল ফিজিক্সের মূল ভিত্তি। তবে পদার্থবিজ্ঞানের কিছু ক্ষেত্র আছে যা ব্যাখ্যা করতে চিরায়ত পদার্থবিজ্ঞানের পাশাপাশি প্রয়োজন পরমাণু স্তরের কণা ও তরঙ্গের আচরণ নিয়ে আলোচনা, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স। বর্তমানে পদার্থবিজ্ঞানীরা সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ও কোয়ান্টাম মেকানিক্সকে একত্রিত করে একটি কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্ব তৈরির চেষ্টা করছেন, যা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় নেগেটিভ এনার্জি এবং ওয়ার্প ড্রাইভ, যা বুঝতে হলে স্পেস টাইম ধারণার পাশাপাশি মহাশূন্যের কোয়ান্টাম প্রকৃতি অর্থাৎ স্থান-কালের কোয়ান্টাম প্রকৃতি সম্পর্কে ধারণা থাকলে সুবিধা হবে। মহাশূন্যের কোয়ান্টাম প্রকৃতি বা কোয়ান্টাম নেচার ব্যাখ্যা করা হয় কোয়ান্টাম ফিল্ড থিওরি এর মাধ্যমে। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী মহাশূন্য বা শূন্যস্থান আসলে শূন্য নয়, বরং শক্তিতে ভরপুর। প্রতিটি বিন্দুতে বিস্তৃত রয়েছে মৌলিক কণাগুলির সংশ্লিষ্ট শক্তিক্ষেত্র, যেমন ইলেকট্রন ফিল্ড, ফোটন ফিল্ড, কোয়ার্ক ফিল্ড ইত্যাদি। এই ফিল্ডগুলো সম্পূর্ণ স্থির থাকে না, এরা সবসময় কম্পনশীল বা স্পন্দনশীল অবস্থায় থাকে। এই কম্পন বোঝায় যে শূন্যস্থানেও সবসময় কিছু না কিছু ন্যূনতম শক্তি বা এনার্জি বিদ্যমান। এই মৌলিক ক্ষেত্রগুলো মহাবিশ্বের সর্বত্র বিরাজমান। এই কম্পনশীল ক্ষেত্রগুলির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ভার্চুয়াল কণার সৃষ্টি। মৌলিক কণাগুলির মধ্যে যখন পারস্পরিক বলের বা ইন্টারঅ্যাকশনের আদান প্রদান ঘটে, তখন এই আদান প্রদানের জন্য প্রয়োজনীয় শক্তিটুকু খুব অল্প সময়ের জন্য শূন্যস্থান থেকে ধার করতে হয়। এই ধার করা শক্তি ব্যবহার করে হঠাৎ করেই ভার্চুয়াল কণা অ্যান্টিকণা জোড়া উৎপন্ন হয়, বলের আদান প্রদান সম্পন্ন করে এবং মুহূর্তের মধ্যে আবার বিলীন হয়ে যায়। ফলে ধার করা শক্তি মৌলিক ফিল্ডে ফিরে আসে। এই ক্ষণস্থায়ী ভার্চুয়াল কণা সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় কোয়ান্টাম শূন্যতার অস্থিরতা বা কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশন। উদাহরণস্বরূপ তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক বলের আদান প্রদানে ভার্চুয়াল ফোটন, মহাকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল বলের ক্ষেত্রে ভার্চুয়াল গ্র্যাভিটন এবং শক্তিশালী নিউক্লিয়ার বলের জন্য ভার্চুয়াল গ্লুয়ন কণাগুলো ক্ষণিকের জন্য উৎপন্ন হয়ে বিলীন হয়ে যায়। পল ডিরাক, রিচার্ড ফাইনম্যান, জুলিয়ান সুইঙ্গার, শিনিচিরো তোমোনাগা প্রমুখ প্রথিতযশা বিজ্ঞানী গাণিতিক ও পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেন। বস্তুত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপালের উপর ভিত্তি করেই কোয়ান্টাম শূন্যতার অস্থিরতা বা কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশনের প্রমাণ ব্যাখ্যা করা হয়।
এই নীতি প্রতিষ্ঠা করে যে শূন্যস্থান কখনোই শূন্য নয়, সর্বদা এর একটি ন্যূনতম শক্তির স্তর থাকে। কোয়ান্টাম শূন্যতার অস্থিরতার কারণে যদিও শূন্যস্থানের শক্তির উঠানামা করে, কিন্তু গড়ে এর শক্তি স্থির থাকে। মহাবিশ্বের শূন্যস্থানে বিদ্যমান এই ন্যূনতম শক্তিকে বলা হয় জিরো পয়েন্ট এনার্জি। অর্থাৎ কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী কোনো শূন্যস্থানে একেবারেই শক্তি না থাকলেও সেখানে জিরো পয়েন্ট এনার্জি থাকে। এই শূন্যস্থান শক্তি মূলত কোয়ান্টাম ক্ষেত্রগুলির সর্বনিম্ন স্থলের স্পন্দন, আর শূন্যস্থানে থাকা মোট জিরো পয়েন্ট এনার্জির ঘনত্বকে বলা হয় ভ্যাকুয়াম এনার্জি। পর্যবেক্ষণ অনুসারে শূন্যস্থান প্রতি ঘনমিটারে প্রায় 6×10⁻⁻10 জুল, অর্থাৎ 6×10⁻⁻10 জুল শক্তি ধারণ করে। এটাই শূন্যস্থানের শক্তির ঘনত্ব বা ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটি। ভ্যাকুয়াম এনার্জির মান যখন ধনাত্মক বা পজিটিভ হয় তাকে ধনাত্মক ভ্যাকুয়াম এনার্জি বলে, যার কারণে মহাবিশ্ব প্রসারিত হয় বা এক্সপ্যান্ডিং হয়। চিরায়ত পদার্থবিজ্ঞানে একেই ডার্ক এনার্জি বলে। অন্যদিকে শূন্যস্থানের কোয়ান্টাম ফিল্ডের ভ্যাকুয়াম শক্তি ঋণাত্মক বা নেগেটিভও হতে পারে। যখন কোনো অঞ্চলের শক্তি তার আশেপাশের অঞ্চলের শক্তির তুলনায় কম হয়, তখন তাকেই নেগেটিভ এনার্জি বলে। তাহলে আমরা দেখলাম কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী মহাবিশ্বের শূন্যস্থান আসলে শূন্য নয়। শূন্যস্থানের প্রতিটি বিন্দুকে বিভিন্ন শক্তির ফিল্ড হিসাবে ধরা হয়। এই শক্তির ফিল্ড আসলে মৌলিক কণাদের কম্পন শক্তি। শূন্যস্থানে অন্তত একটি জিরো পয়েন্ট এনার্জি লেভেল থাকতে হবে। সব শূন্যস্থানের গড় এনার্জি লেভেলকে বলা হয় ভ্যাকুয়াম এনার্জি। এই গড় এনার্জি লেভেল ন্যূনতমভাবে জিরো পয়েন্ট এনার্জি লেভেলের সমান বা তার মধ্যে থাকতে হবে। শূন্যস্থানে প্রতি ঘনমিটারে যে শক্তি থাকে তাকে বলা হয় ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটি। যখন ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটি গড় ভ্যাকুয়াম এনার্জি লেভেলের সমান থাকে অথবা জিরো পয়েন্ট এনার্জির মধ্যে থাকে, তখন সেটিকে বলা হয় পজিটিভ ভ্যাকুয়াম এনার্জি। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী এই পজিটিভ ভ্যাকুয়াম এনার্জি হল ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের প্রসারণের জন্য দায়ী। অন্যদিকে শূন্যস্থানের কোনো অঞ্চলে যদি ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটি গড় ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটির চেয়ে কম হয়, তাহলে সেটিকে বলা হয় নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি। নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটি হল কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশনের ফলাফল। আমরা ইতিমধ্যে জানি শূন্যস্থানের প্রতিটি বিন্দুতে মৌলিক কণাদের বলগুলির মধ্যে পারস্পরিক আদান-প্রদান ঘটতে পারে। এই পারস্পরিক আদান-প্রদান ঘটে ভিন্ন ভিন্ন কণা ও অ্যান্টি কণার তথা ভার্চুয়াল কণার হঠাৎ সৃষ্টি এবং মুহূর্তেই বিলীন হয়ে যাওয়ার মাধ্যমে। এই ঘটনাকেই বলা হয় কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন। কণা ও অ্যান্টিকণার সৃষ্টি হতে শূন্যস্থানের ওই অঞ্চলের মৌলিক কণাদের থেকে শক্তি শোষিত হয়, ফলে ওই অঞ্চলের শক্তির ঘনত্ব কমে যায়, অর্থাৎ জিরো পয়েন্ট এনার্জি ডেন্সিটি বা গড় ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটির চেয়ে কম হয়। তখন ওই অঞ্চলকে বলা হয় নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি। তবে কোয়ান্টাম ফিল্ড থিওরির একটি সীমাবদ্ধতা আছে। ভার্চুয়াল কণাগুলো শক্তি ছেড়ে দিয়ে দ্রুত ওই অঞ্চলের গড় ভ্যাকুয়াম এনার্জি ডেন্সিটিতে ফিরে আসতে হয়। তাই নেগেটিভ এনার্জির স্থায়িত্বকাল অতি ক্ষুদ্র এবং এটি কেবল মাইক্রোস্কোপিক স্তরে বিদ্যমান থাকে। কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশনের প্রভাবে নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির উৎপত্তি প্রথম গাণিতিক প্রেডিকশন করেন ডাচ পদার্থবিজ্ঞানী হেনরিক ক্যাজিমের 1948 সালে। দুইটে চার্জহীন ধাতব পাত শূন্যস্থানে খুব সূক্ষ্ম দূরত্বে রাখলে একসময় ধীরে ধীরে পরস্পরের নিকটে এসে লেগে যায়। পাতগুলোর চারদিকে শূন্যস্থানে কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশনের কারণে তরঙ্গ শক্তির ঘনত্ব বেশি, কিন্তু পাতগুলোর মাঝের সুরঙ্গে যেই সব তরঙ্গ শক্তির ওয়েভল্যান্ড ফিট হচ্ছে সেইগুলো থাকছে, বাকিগুলো বাধাপ্রাপ্ত হয়, ফলে শক্তির ঘনত্ব কম। তার মানে পাত দুইটির মাঝের সুরঙ্গের তুলনায় বাইরের অঞ্চলের শক্তির চাপ বেশি, ফলে একসময় এই চাপের প্রভাবে পাত দুইটি পরস্পরের সাথে লেগে যায়। এটি প্রমাণ করে যে নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি সত্যি বাস্তবে বিদ্যমান। তবে ক্যাজিমিরের এফেক্ট পরীক্ষাগারে প্রমাণ করতে অনেক সময় লাগে। 1997 সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্টিভেন ল্যামেরো
প্রথমবারের মতো উচ্চ নির্ভুলতায় ক্যাজিমিরের এফেক্ট পরিমাপ করেন। শূন্যস্থানে নেগেটিভ ভ্যাকিউম এনার্জি, প্রেশার ও ডেন্সিটির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় এই সূত্র দ্বারা। এই সূত্র দিয়ে এসেছে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন থেকে। আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী সূত্রটিতে বলা হয়েছে চাপ বা প্রেশার ও শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি দুটোই স্থান কালকে বাঁকায়। যদি ভ্যাকুয়াম এনার্জি ঘনত্ব পজিটিভ হয় তাহলে চাপ ঋণাত্মক, যাহা মহাবিশ্বকে বাইরে ঠেলে দেয়, অর্থাৎ মহাবিশ্বকে প্রসারিত করে, অর্থাৎ স্থানকাল প্রসারিত হয়, অর্থাৎ মহাবিশ্বে বিকর্ষণমূলক প্রভাব বা রিপালসিভ গ্র্যাভিটি হয়, যাকে আমরা ডার্ক এনার্জি হিসেবে জানি। যদি ভ্যাকুয়াম এনার্জি ঘনত্ব নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি হয়, তাহলে চাপ ধনাত্মক, যাহা মহাবিশ্বকে ভিতরে টানে, অর্থাৎ মহাবিশ্বকে সংকুচিত করে, অর্থাৎ স্থানকাল সংকুচিত করে, অর্থাৎ মহাবিশ্বে আকর্ষণমূলক প্রভাব বা কন্ট্রাকশন হয়। বাস্তবে মহাবিশ্ব সংকোচন নয়, বরং প্রসারিত হচ্ছে। যদি সংকোচন হতো তাহলে মহাবিশ্ব এতদিনে ভেঙে চুপসে যেত। আবার জেনারেল রিলেটিভিটি থিওরি ও বিজ্ঞানীদের কসমোলজিক্যাল অবজারভেশন থেকে প্রাপ্ত শূন্যস্থানে প্রতি ঘনমিটারের শক্তির ঘনত্ব 6 × 10⁻⁻10 জুল। কিন্তু কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী শূন্যস্থানে শক্তির ঘনত্বের তাত্ত্বিক মান হল প্রতি ঘনমিটারে প্রায় 10⁻113 জুল। অর্থাৎ কোয়ান্টাম ফিল্ড থিওরির মান জেনারেল রিলেটিভিটি ও কসমোলজিক্যাল পর্যবেক্ষণে পাওয়া মানের তুলনায় প্রায় 10⁻122 গুণ বেশি। এর মানে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী মহাবিশ্বের শূন্যস্থান শক্তি এতটাই বেশি হওয়া উচিত যে তার প্রবল মহাকর্ষীয় প্রভাবে মহাবিশ্ব হয় সৃষ্টির মুহূর্তেই নিজের উপর ভেঙে পড়ত, অথবা এত দ্রুত প্রসারিত হতো যে কোনো তারা, গ্রহ কিংবা গ্যালাক্সি গঠিতই হতে পারত না। কিন্তু বাস্তবে আমরা বাস করছি একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল মহাবিশ্বে, যেখানে শূন্যস্থান শক্তির প্রকৃত মান অনেক কম। এই বিরাট অমিল বা বৈসাদৃশ্য আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম বড় ধাঁধা। বর্তমান পদার্থবিজ্ঞানে যতগুলো অমীমাংসিত সমস্যা আছে তার মধ্যে অন্যতম হল ভ্যাকুয়াম ক্যাটাস্ট্রফি বা শূন্যস্থানের মহাবিপর্যয়। এই সমস্যার সমাধান খুঁজে বের করাই আগামী দিনের পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। কয়েকটি বিষয় লক্ষণীয়। সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই প্রচুর ভর বা মাস এনার্জি রাখে, অর্থাৎ তাদের শক্তি আছে, যেটা ধনাত্মক বা পজিটিভ এনার্জি। সুতরাং তারা স্পেস টাইমকে বাঁকায়, যা আমরা ইতিমধ্যে এই ভিডিওতে জেনেছি। এই বাঁকানো ঘটনাটি মহাবিশ্বের কোনো একটি নির্দিষ্ট অংশে ঘটে, অর্থাৎ এটি স্পেস টাইমের লোকাল বক্রতা বা স্থানীয়ভাবে বক্রতা তৈরি করছে। এই লোকাল কার্ভেচার বা গ্র্যাভিটেশনাল ওয়েল ধারণাটি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির তত্ত্বের অংশ, যা বৃহৎ কসমোলজিক্যাল স্কেলে স্থানীয়ভাবে ঘটে। আবার কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী আমরা ইতিমধ্যে কোয়ান্টাম ভ্যাকুয়াম এনার্জির ধারণা পেয়েছি। কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশনের ফলে পজিটিভ ভ্যাকুয়াম এনার্জি এবং নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির উৎপত্তি ঘটে। এই ভ্যাকুয়াম এনার্জি পুরো স্পেস টাইমে সমানভাবে ছড়িয়ে থাকে, অর্থাৎ পুরো কসমোলজিক্যাল স্কেল জুড়ে বিস্তৃত থাকে, এবং এটি পুরো মহাবিশ্বের সম্প্রসারণ বা সংকোচনের জন্য দায়ী। এই প্রভাবকে বলা হয় গ্লোবাল কার্ভেচার। কোয়ান্টাম ফিল্ড থিওরি এবং আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির মধ্যে সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয় আইনস্টাইন ফিল্ড ইকুয়েশনের। যেহেতু কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী নেগেটিভ এনার্জির আয়ুষ্কাল অত্যন্ত ক্ষণস্থায়ী, তাই বিজ্ঞানীরা গণিতগতভাবে এমন কিছু পদার্থের ধারণা করছেন যারা সাধারণ পদার্থের মতো আচরণ করবে না, বরং সমস্ত নিয়ম ভেঙে নেগেটিভ এনার্জির ঘনত্ব তৈরি করবে। আবার ক্যাসিমির ইফেক্টের মতো প্রভাবে নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির সুড়ঙ্গ সদৃশ স্ট্রাকচার তৈরি করে দুইটি ভিন্ন স্পেস টাইমের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। ফলে মহাবিশ্বের কিছু অদ্ভুত কসমোলজিক্যাল ঘটনার বাস্তব ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব হয়। এই পদার্থকে বলা হয় এক্সোটিক ম্যাটার। যেমন ওয়ার্মহোলের ব্যাখ্যার জন্য এই এক্সোটিক ম্যাটার প্রয়োজন, যেখানে দুইটি স্পেস টাইমের মধ্যে সংযোগ স্থাপনকারী এক ধরনের সুড়ঙ্গ থাকে,
যা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটিকে ভেঙে না দিয়ে বিপরীত দিকে অন্য একটি স্পেস টাইমের মধ্য দিয়ে পথ তৈরি করে দেয় এবং এক্সোটিক ম্যাটারের নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির ঘনত্ব ব্যবহার করে এই ওয়ার্মহলের গঠন স্থিতিশীল রাখা সম্ভব হয়। আবার ওয়ার্প ড্রাইভের গাণিতিক ব্যাখ্যাতেও যে নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির কথা বলা আছে তার জন্য এই এক্সোটিক ম্যাটারকে উল্লেখ করা হয়েছে। সমুদ্রে সার্ভিংয়ের সময় সার্ফার তার বোর্ডের ওপর দাঁড়িয়ে থাকে। সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ সার্ফারকে সামনে এগিয়ে নিয়ে যায়। পিছনের সমুদ্রের উঁচু ঢেউ সার্ফারকে ক্রমাগত ধাক্কা দিয়ে প্রসারিত হয়ে পিছনে মিলিয়ে যায়, আর সামনের নিচু ঢেউয়ের অংশ সংকুচিত হয়ে তাকে সামনে টেনে নেয়। ফলে সার্ফার নিজে না নড়েই ঢেউয়ের প্রভাবে সমুদ্রের এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই প্রক্রিয়াটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। এখানে সার্ফার নিজে চলাচল করছে না, বরং সমুদ্রের পানির তরঙ্গ তাকে স্থানান্তর করছে। ঠিক একইভাবে ঘটনাটিকে যদি আমরা মহাবিশ্বের অসীম শূন্যস্থান বা স্পেস টাইমের সমুদ্রের মধ্যে কল্পনা করি, যেখানে মাঝখানে একটি স্পেসশিপ থাকবে যা স্পেস টাইমের ওপর স্থির থাকবে। স্পেসশিপের পেছনে এমন কিছু প্রয়োজন যা শিপকে সামনে ধাক্কা দিয়ে পেছন দিকে প্রসারিত হয়ে মিলিয়ে যাবে, আর সামনে এমন কিছু প্রয়োজন যা সংকুচিত হয়ে সামনের স্থানটিকে কাছে টেনে আনবে। অর্থাৎ সামনে ও পেছনে স্থানকালের বিকৃতি ঘটবে, কিন্তু মাঝখানের স্পেসশিপ নর্মাল স্পেস টাইমের ওপর স্থির থাকবে। যেহেতু নর্মাল স্পেস টাইমের মধ্য দিয়ে আলোর গতি ধ্রুবক, তার মানে ফিজিক্সের রুল ব্রেক হচ্ছে না মাঝখানে থাকা স্পেসশিপ সহ স্পেস টাইমের অংশে। ফলে স্পেস টাইমের সামনে সংকোচন ও পেছনের প্রসারণের মাধ্যমে সেই স্পেসশিপ পদার্থবিজ্ঞানের নিয়মকানুন ঠিক রেখেই মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। যেহেতু স্পেস টাইমই নিজে বিকৃত হয়ে স্থানান্তর ঘটাচ্ছে, তখন সেটি আলোর চেয়ে অনেক গুণ দ্রুত স্থানান্তর ঘটাতে পারে। অর্থাৎ আলোর গতির চেয়েও কয়েক গুণ, শতগুণ কিংবা হাজার গুণ দ্রুত, অথবা স্টার ট্রেকের ওয়ার্প 9.999 মডেলের গতিতে। যদি এই স্থানান্তর হয় আলোর গতির চেয়ে 100 গুণ দ্রুত, তাহলে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাইতে পৌঁছাতে সময় লাগবে মাত্র 15.5 দিন, আর স্টার ট্রেকের ওয়ার্প 9.999 মডেলের গতিতে গেলে প্রক্সিমা সেন্টোরাইতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 4.6 সেকেন্ড। সালে মেক্সিকান পদার্থবিজ্ঞানী মিগুয়েল আলকুভিয়ারে একটি গাণিতিক ভিত্তিক মডেলের ধারণা দেন। তিনি আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন ব্যবহার করে স্পেস টাইম জ্যামিতির বিকৃতি বা স্পেস টাইমের লোকাল মেট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের এক নতুন ধারণা উপস্থাপন করেন, যাকে বলা হয় ওয়ার্প বাবল। অর্থাৎ স্পেসশিপ সহ নর্মাল স্পেস টাইম একটি বাবল বা বুদবুদ আকৃতির কাঠামোতে থাকবে। বাবেলের সামনের অংশে স্পেস টাইম সংকুচিত হয়ে স্থানকালকে কাছে টেনে আনবে। অর্থাৎ প্রয়োজন হবে নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জির। যেহেতু নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি মহাবিশ্বকে সংকোচন করার প্রবণতা রাখে, এখানে সেটি স্থানীয়ভাবে স্পেস টাইমের সংকোচন ঘটাবে, ফলে সামনের দূরত্ব কাছে চলে আসবে। অন্যদিকে ওয়ার্প বাবলের পেছনে পজিটিভ ভ্যাকুয়াম এনার্জির কারণে নেগেটিভ চাপ সৃষ্টি হবে, যার ফলে পেছনের স্পেস টাইম প্রসারিত হয়ে বাবলটিকে সামনে ঠেলে দেবে। ফলে জেনারেল রিলেটিভিটির তত্ত্ব না ভেঙেই, অর্থাৎ আলোর গতির ধ্রুবক বজায় রেখেই ওয়ার্প বাবল গন্তব্যে পৌঁছতে পারবে। বিজ্ঞানী মিগুয়েল আলকুভিয়ারে তার এই ওয়ার্প ড্রাইভ তত্ত্বের নেগেটিভ ভ্যাকুয়াম এনার্জি ঘনত্ব ও নেগেটিভ চাপ সৃষ্টির জন্য এক্সোটিক ম্যাটারের উল্লেখ করেছেন। ওয়ার্প ড্রাইভের বাস্তব কাঠামো তৈরি এখনও গাণিতিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ। ওয়ার্প ড্রাইভের ধারণা, যেমন আলকুভিয়ারের ড্রাইভ, কাজ করে মহাকাশকালকে সংকুচিত ও প্রসারিত করার মাধ্যমে। যদিও বিজ্ঞানী ক্যাজিমির ইফেক্টে নেগেটিভ এনার্জির অস্তিত্ব প্রমাণিত হয়েছে, যা মাইক্রোস্কোপিক লেভেলের পরীক্ষা এবং পরিমাণে অতি অল্প, কিন্তু
ওয়ার্প বাবল চালানোর জন্য যে বিপুল নেগেটিভ এনার্জি দরকার তার জন্য প্রয়োজনীয় এক্সোটিক ম্যাটারের অস্তিত্ব বিজ্ঞানীরা এখনও প্রমাণ দিতে পারেননি। এইটা ওয়ার্প বাবল কাঠামোর বাস্তব রূপ দিতে একটি বড় বাধা। বিজ্ঞানীরা আলকুবিয়ারের মডেলের গাণিতিক কাঠামো পরিবর্তন করে এক্সোটিক ম্যাটারের প্রয়োজনীয় পরিমাণকে বিপুলভাবে কমানো সম্ভব কিনা তা নিয়ে গবেষণা করছেন, যা হয়তো ভবিষ্যতে অর্জনযোগ্য হতে পারে। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে আলোর গতি ধ্রুবক। এর চেয়েও বেশি গতিতে ভ্রমণ করলে ক্যাজুয়ালিটি প্রিন্সিপলকে লঙ্ঘন করা হতে পারে, অর্থাৎ সময় ভ্রমণ হতে পারে, অর্থাৎ কারণের আগে ফলাফল ঘটা, অর্থাৎ সময়ের আগে চলে গিয়ে ভবিষ্যৎকে দেখা। যেমন সন্তান হয়নি কিন্তু সন্তানের সাথে দেখা করে আসলাম। এটি একটি মৌলিক শারীরিক বাধা। এই সমাধানের জন্য বিজ্ঞানীরা আলোর চেয়েও দ্রুত চললেও সময় ভ্রমণ সৃষ্টি করে না এমন এক ওয়ার্প ড্রাইভের সমাধান খুঁজছেন। তারা মহাকাশকালের বিশেষ জ্যামিতিতে এমন একটি লুপহোল আছে কিনা তা দেখছেন, যা ওয়ার্প ড্রাইভ ভ্রমণকে সম্ভব করে কিন্তু কার্যকারণকে অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ আলোর চেয়ে দ্রুত চললেও সন্তান না হলে সেই সন্তানের ভবিষ্যৎ ওয়ার্প ড্রাইভ দিয়ে ঘুরে দেখে আসা সম্ভব হবে না। তীব্র বেগে ছুটে চলা ওয়ার্প বাবল যান থেকে ডিস্ট্রাকটিভ রেডিয়েশন হতে পারে, কারণ আলোর চেয়েও বেশি গতিতে ছুটে চলা মানে স্পেস টাইমের বক্রতার কারণে যে বিচ্যুত ও স্থানান্তর ঘটে, প্রচুর শক্তির উৎপন্ন হয়ে বিভিন্ন প্রকার বিকিরণ নির্গত হওয়ার সময় বিস্ফোরণ হতে পারে ওয়ার্প বাবলে, যেমন তীব্র গামারশ্মিসহ বিকিরণের বিস্ফোরণ। গবেষকরা ওয়ার্প বাবলের প্লাজমা বা অন্যান্য শক্তি নিয়ন্ত্রণকারী ফিল্ড ব্যবহার করে এমন ব্যবস্থা তৈরির চেষ্টা করছেন, যা জাহাজের বাইরের বিকিরণকে শোষণ বা স্থানান্তরিত করে দেবে, যাতে গন্তব্যে নিরাপদে পৌঁছানো যায়। মহাবিশ্ব যদি সৃষ্টি হয়ে থাকে বিগ ব্যাং থেকে, যেখানে সৃষ্টির শুরুতে একটি বিন্দুতেই সবকিছু ঠেসে গাদাগাদি অবস্থায় ছিল, তাহলে কিভাবে সেখানে গ্রহ, নক্ষত্র, আলো, সময় ইত্যাদি সবকিছু একসাথে পাশাপাশি অবস্থায় ছিল? এর ব্যাখ্যা কি বিজ্ঞানীরা দিতে পেরেছিলেন? আর কোয়ান্টাম পদার্থবিদ্যায় তাকে কিভাবে ব্যাখ্যা করে? আর বিগ বাউন্সই বা কি? যদি এই সব কিছু জানতে চান তাহলে আমার এই উপরে লিঙ্ক দেওয়া ভিডিওটি দেখতে পারেন। ওয়ার্প ড্রাইভ নিয়ে আপনাদেরকে সহজবোধ্যভাবে বোঝানোর জন্য বাংলা ভাষায় আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর লাইক, শেয়ার ও কমেন্ট করেও আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদেরকে। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।